আজকের লেকচারে আমরা শুরু করব কমপ্লায়েন্স উইথ ডিজাইন অ্যান্ড কোডিং স্ট্যান্ডার্ড। এর গত লেকচারে আমরা কোডিং এর ব্যাপারে বেসিক আইডিয়াটা গ্রিপ আপ করেছিলাম যে কোডিং কি জিনিস অলরেডি তোমরা জানো, এটা নিয়ে কোনো কথা বলার জায়গা নেই। বা আমাদের ক্যারেক্টারিস্টিক অফ গুড কোড মানে থিওরিটিক্যাল পয়েন্ট অফ ভিউ এর জন্য, ইউনিভার্সিটি পয়েন্ট অফ ভিউ এর জন্য কিন্তু আগের লেকচারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ 3 থেকে 4 নম্বরের প্রশ্ন কিন্তু ওখান থেকে মোটামুটি তোমাদের ইউনিভার্সিটি কিন্তু দিয়েই থাকে। যারা এখনো এই আইডিয়াগুলো দেখোনি, আমি এই ভিডিওর আই বাটনে আগের ভিডিওর প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিতে পারি, আগের ভিডিওর লিঙ্কটাও প্রোভাইড করে দেবো, তোমরা সিকোয়েন্সিয়ালি জিনিসগুলোকে গ্রিপ আপ করতে পারো। তো সেই সূত্রে দাঁড়িয়ে কমপ্লায়েন্স উইথ ডিজাইন অ্যান্ড কোডিং স্ট্যান্ডার্ড গল্পটা কি বলছে প্রথমে তার একটু আইডিয়াটা নিয়ে নিই। তো সেই সূত্রে দাঁড়িয়ে কমপ্লায়েন্স কথাটার মানে হচ্ছে বাধ্যতামূলক, বাংলায় বলা হয় যে আমরা যখন একটা ডিজাইন এবং আমরা কোডিং এর যে স্ট্যান্ডার্ডটায় কি কি বাধ্যতামূলক জিনিসপত্র থাকা উচিত, এটাই বলতে পারো হচ্ছে আমাদের এই টপিকটাই নিয়ে ডিসকাস করবো আজকে পুরো লেকচারে। এখান থেকে খুব ইম্পর্টেন্ট, আমি প্রথমেই বলে দিই, এই টপিকগুলো কিন্তু থিওরিটিক্যাল অ্যাসপেক্টের জন্য খুবই ইম্পর্টেন্ট, যেখানে দেখতে জিনিসগুলো মোটামুটি তোমরা ভাবছো যে স্যার এই জিনিসগুলো তো মোটামুটি আমরা জানি, বাট কি লিখে আসতে হবে পরীক্ষা ইউনিভার্সিটিতে 3 থেকে 4-5 নম্বরের প্রশ্ন দিতে পারে, আরো বেশি তো কম না, ডিপেন্ড আপন ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি। তো সেখান থেকে তোমাদের কিন্তু এটাকে পুরো সুন্দরভাবে গুছিয়ে লিখতে হবে। তো সেই ক্ষেত্রে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমরা বলতে পারো। তো প্রথমে ডেফিনেশন ওয়াইজ কি বলছে এই টপিকটার ডেফিনেশনসে, কমপ্লায়েন্স উইথ ডিজাইন অ্যান্ড কোডিং স্ট্যান্ডার্ড মিন আ ফলোইং আ সেট অফ রুলস, গাইডলাইন্স অ্যান্ড বেস্ট প্র্যাকটিসেস when developing a software। তাহলে প্রথম লাইনেই বুঝতে পারছো যে একটা রুলস আমরা ফলো করব, আমাদের কিছু নিয়ম, কিছু গাইডলাইন বা কিছু বেস্ট প্র্যাকটিসেস, তাতে যখন আমরা সফটওয়্যার ডেভেলপ করব তখন কিন্তু এই জিনিসপত্রগুলো যদি মাথায় রাখো তাহলে একটা বেটার সফটওয়্যার তুমি পাবে। কিছু নিয়ম আছে এখানে, কিছু গাইডলাইন্স মানে এগুলো করা উচিত না, বা কিছু বেস্ট প্র্যাকটিসেস, সেটাও আমরা দেখবো কি কি বেস্ট প্র্যাকটিসেস আছে সেগুলো আমরা দেখবো। এই জিনিসগুলো তোমরা যদি মাথায় রাখো তাহলে কিন্তু তোমরা একটা ভালো একটা সফটওয়্যার কিন্তু তোমরা তৈরি করতে পারবে। These standards help ensure the code is consistent, high quality and easy to maintain। তোমরা যদি এই স্ট্যান্ডার্ডটাকে মাথায় রেখে কোডিং করো বা ডিজাইনিং করো, এখানে দুটোই কিন্তু ক্ষেত্রে রয়েছে, ডিজাইন এবং কোডিং দুটোই রেখেছে, তো সেই সূত্রে তোমাদের কি হবে, একটা কনসিস্টেন্ট কোড পাবে, কনসিস্টেন্ট ডিজাইনও বলতে পারো, হাই কোয়ালিটি ডিজাইন এন্ড কোডিং করতে পারবে, এবং মেনটেনেন্সটাও কিন্তু খুব ভালো এবং ইজিলি তোমরা করতে পারবে। তো কি কি গল্প রয়েছে, ইম্পর্টেন্স অফ কমপ্লায়েন্স কি কি রয়েছে, প্রথম হচ্ছে ইমপ্রুভ কোড রিডেবিলিটি অ্যান্ড মেইনটেনেবিলিটি। ফার্স্ট পয়েন্ট হেডিং এ রয়েছে, কি কি দুটো পয়েন্ট তার সাব হেডিং এ রয়েছে দেখে নাও। সাব পয়েন্টস গুলো কি কি রয়েছে, মেক দ্য কোড ইজি টু আন্ডারস্ট্যান্ড ফর দ্য ডেভেলপার। যদি আমরা এমন ভাবে আমরা কোডিং করবো, এই কমপ্লায়েন্সটা যদি ফলো হয়, যদি আমরা ফলো করি, তাহলে আমাদের কি হবে, আমাদের কোড কিন্তু যে বোঝাটা ডেভেলপারের ক্ষেত্রে খুবই কিন্তু সহজ হয়ে যাবে। ফার্স্ট পয়েন্টে হেল্প ইন ডিবাগিং ইন ফিউচার মডিফিকেশন, পরবর্তীকালে যদি কোনো মডিফাই করতে হয় তাহলে আমরা পড়ে জিনিসটাকে ট্রেস ব্যাক করতে পারবো বা বুঝতে পারবো কোথায় কি ব্যাপার হয়েছিল, এটা কিন্তু আমরা বুঝতে পারবো যদি আমরা এই কমপ্লায়েন্স গুলোকে, ইম্পর্টেন্স মানে কি, কেন আমাদের এই কমপ্লায়েন্স গুলোকে রাখা দরকার, রাখলে আমরা এই জিনিসগুলো কিন্তু পাবো, এই কথাটা মানে এই টপিকের হেডিংটা হচ্ছে ইম্পর্টেন্স অফ কমপ্লায়েন্স, মানে কেন এই কমপ্লায়েন্স মানে বাধ্যতামূলকটা কেন থাকা দরকার, থাকলে কি ভালো হতে পারে, এটাই কিছু পয়েন্টস এখানে বলা আছে। প্রথম পয়েন্টসেই বুঝলে কি ডেভেলপাররা ইজিলি বুঝতে পারবে। সেকেন্ড পয়েন্টে ফিউচারে যদি কোনো মডিফিকেশন করতে হয় তাহলে তার ট্র্যাকিং বলতে পারো বা ট্রেসিং বলতে পারো, যে বা ডিবাগিংও বলতে পারো, সেটা কিন্তু ইজিলি তোমরা করতে পারবে। তারপরের পয়েন্ট বলছে ফেসিলেট কোলাবোরেশন অ্যান্ড কমিউনিকেশন। কোলাবোরেশন মানে একগ্রতা ভাবে, একসাথে, এবং কমিউনিকেশন কথাটার মানে হচ্ছে কথাবার্তা। তো মোটামুটি এখান থেকে পাচ্ছ, যেখানটা বাড়িয়ে দিচ্ছে তোমাদের কি, এনশিওর all team members follow the same structure। obviously যদি আমরা এরকম একটা কমপ্লায়েন্স বা আমরা যদি এটা বাধ্যতামূলক রেখে যদি এই জিনিসগুলো করতে পারি, তাহলে আমাদের কি, যেখানে সব টিম মেম্বাররা কিন্তু একই স্ট্রাকচার ফলো করবে, এরকম না একটা টিম অন্যভাবে কাজ করেছে, একটা টিম অন্যভাবে, এরকম কিন্তু গল্প হবে না। রিডিউস কনফিউশন অ্যান্ড মেক টিম ওয়ার্ক মোর এফিশিয়েন্ট। তাহলে অবভিয়াসলি কনফিউশন কমে যাচ্ছে এবং টিম ওয়ার্কিং, যে অবভিয়াসলি যে কোনো সফটওয়্যার যখন ডেভেলপ হয়, আমরা এর আগেও অনেক ধরনের অঙ্ক করেছিলাম, যেখানে ডাইরেক্ট, ইনডাইরেক্ট, কোকোমো মডেলস এগুলো মোটামুটি দেখে এসেছি, সেখানে আমরা দেখেছিলাম যে আমাদের টিম ওয়ার্ক কিন্তু দরকার পড়ে, যেখানে আমাদের টিম সাইজটা বার করতে হয়, যে একটা সফটওয়্যার তৈরি করলে এই টিমে কতগুলো মেম্বার থাকবে। তো টিম ওয়ার্কটা খুব ইম্পর্টেন্ট। আর যদি আমরা এই কমপ্লায়েন্স গুলোকে মাথায় রেখে চলি, তাহলে কিন্তু আমাদের নিজেদের মধ্যে, টিমগুলোর মধ্যে বা টিমের ওয়ার্কারের মধ্যে কোনোভাবে কোনো কনফিউশন হওয়ার জায়গা নেই, কিন্তু তারা খুব ভালো এফেক্টিভ বা এফিশিয়েন্টলি কিন্তু তারা কাজ করতে পারবে, এই হচ্ছে ইম্পর্টেন্ট কথা। মিনিমাইজ ডিফেক্টস অ্যান্ড ভালনারেবিলিটিস। তাহলে আমরা এখানে ডিফেক্টস কমে যাচ্ছে, গল্পগুলো আরো ইজি হয়ে যাবে।
ফলোইং স্ট্যান্ডার্ড হেল্প ইন অ্যাভয়েডিং কমন কোডিং মিস্টেক। যদি আমরা কোনো স্ট্যান্ডার্ড, এই যে স্ট্যান্ডার্ডটা যেটা সেট করা রয়েছে, যে স্ট্যান্ডার্ডগুলো আমরা আগে দেখবো কি কি স্ট্যান্ডার্ড সেট করা রয়েছে, তো সেখান থেকে স্ট্যান্ডার্ড থাকলে কি হবে, তাহলে একই ভুল কিন্তু আমরা বারবার করব না। অবভিয়াসলি এটা ইম্পর্টেন্ট কথা। রিডিউস সিকিউরিটি রিস্ক অ্যান্ড সফটওয়্যার বাগস। অবভিয়াসলি সফটওয়্যারের মধ্যে কোনো সিকিউরিটির ব্যাপার কোনো থাকবে না, এবং বাগসও কিন্তু অনেকটাই কিন্তু কমে যাবে যদি আমরা এই স্ট্যান্ডার্ডস গুলো বা কমপ্লায়েন্স গুলো যদি ফলো করি। কি ফলো করব সেটা আমরা আগে দেখব, করলে কি হবে সেটা কিন্তু তোমরা এখন পড়ছো, প্রশ্ন দিতেই পারে হোয়াট আর দ্য ইম্পর্টেন্স অফ কমপ্লায়েন্সেস অফ ডিজাইন অ্যান্ড কোডিং স্ট্যান্ডার্ড। সেখান থেকে 5 নম্বর একটা প্রশ্ন দিলে তোমরা কিন্তু এই পয়েন্টগুলো যদি লিখে আসো, তাহলে কিন্তু 5-এ 5 দিয়ে তোমাদের কিন্তু কেউ আটকাতে পারবে না। রিডিউস ডেভেলপমেন্ট অ্যান্ড টাইম কস্ট। অবভিয়াসলি বুঝতে পারছো, যদি একটা স্ট্যান্ডার্ডই মেনটেন করে অবভিয়াসলি কস্ট এবং সময় দুটোই কিন্তু তোমরা কাট ডাউন করতে পারো। আর ওয়েল স্ট্রাকচার কোড স্পিড আপ দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড টেস্টিং ফেজ। যদি একটা স্ট্রাকচার, কোডিং এর স্ট্রাকচার যদি একটা ওয়েল স্ট্রাকচার হয়, মানে সুন্দরভাবে একটা স্ট্রাকচার মেনটেন করে সবকিছু হয়, তাহলে কিন্তু আমাদের ডেভেলপমেন্ট মানে আমাদের তৈরি করার সময়টা এবং টেস্টিং এর সময় কিন্তু অনেকটা বেড়ে যাবে। মানে বেড়ে বলতে স্পিডটা বেড়ে যাবে, সময়টা কমে যাবে। মাথায় রাখো, ক্লিয়ার করে দিলাম, বেড়ে কি যাবে, স্পিডটা বেড়ে যাবে। স্পিড বাড়লে কি হয়, সময় কমে যায়। অলওয়েজলি জানো স্পিড আর সময়ের মধ্যে একটা সম্পর্ক তোমরা ছোটবেলা থেকে পড়ে এসছো, স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তো স্পিড বাড়লে কি হবে, আমাদের সময় কিন্তু কমে যাবে। এইটাই মেন কথা বলছে, সেভ টাইম বাই রিডিউসিং রিওয়ার্ক অ্যান্ড ইমপ্রুভিং সফটওয়্যার স্টেবিলিটি। তাহলে অবভিয়াসলি আমরা যদি কোনো স্ট্যান্ডার্ড মেনটেন না করে অনেক জায়গায় অনেক ক্ষেত্রে ভুল হতে পারে, ভুলের ওটাকে আবার ঠিক করতে হবে। তো সেই সূত্রে কি হবে, যদি আমরা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করি তাহলে ভুল হওয়ার জায়গাটা অনেক কমে যাচ্ছে। তো কমে গেলে কি হবে, আমাদের একই কাজ বারবার করতে হবে। দেখো বলে কথা বলেছে রিওয়ার্ক মানেই একই কাজ বারবার করা, কিন্তু এটা অনেক কমে যাবে। যাতে কি হয়, সফটওয়্যারের স্টেবিলিটি কিন্তু অনেকটা বেড়ে যাবে। তো এটা আমরা বলতে পারি যে ইম্পর্টেন্স, এই কমপ্লায়েন্সটা যদি মানে এই স্ট্যান্ডার্ডটা যদি আমরা ফলো করি, কিছু রুলস গাইডলাইন যদি ফলো করি কোডিং এবং ডিজাইনিং এর সময়, তাহলে আমাদের কি কি জিনিস ভালো হতে পারে তার আইডিয়া কিন্তু এখান থেকে পেয়ে গেলাম। নেক্সট পয়েন্ট আমরা চলে আসলাম যে ডিজাইন, যে বললাম যে কোডিং এবং ডিজাইন একটা স্ট্যান্ডার্ড সেট করে এগাচ্ছি। তো কি কি স্ট্যান্ডার্ড সেট করেছি সেটা নিয়ে একটু কথা বলবো। ফার্স্ট হচ্ছে ডিজাইন স্ট্যান্ডার্ড। তাহলে এখান থেকে একটা কথা চলে আসবে, প্রশ্ন দুভাগে ভেঙে দিতে পারে। কোডিং স্ট্যান্ডার্ডটা তোমাদের জিজ্ঞেস করতে পারে বা ডিজাইন স্ট্যান্ডার্ড জিজ্ঞেস করতে পারে, হয়তো একসঙ্গে একাগ্রতভাবে দেয় না। টপিকটা আমি একসাথে পড়াচ্ছি, কোডিং অ্যান্ড ডিজাইন স্ট্যান্ডার্ড। প্রশ্ন তোমাদের দুভাগে ভেঙে দেবে, কোডিংটা আলাদাভাবে দেবে এবং তোমার ডিজাইনটা আলাদাভাবে দেবে। তো ডিজাইনের জন্য আমাদের কি কি স্ট্যান্ডার্ডাইজ প্যারামিটার সেট করা হয়েছে সেটা কিন্তু আমরা একে একে দেখবো। তো ডিজাইন স্ট্যান্ডার্ড এনশিওর দ্য সফটওয়্যার ইজ স্ট্রাকচার এফিশিয়েন্ট অ্যান্ড মেনটেনেবল। These guidelines help developer create high quality software that is easy to understand and modify. তো এখানে প্রথম ডিজাইন স্ট্যান্ডার্ডটা কি বলেছে, তো সফটওয়্যারের যে ডিজাইনটা, যখনই আমরা এর আগের ফেজে আমরা অলরেডি দেখে এসেছি যে ডিজাইন কিভাবে করব, কত ধরনের ডিজাইন হতে পারে। তো ডিজাইনটা যদি আমরা খুব ভালো করে করি, যাতে কি হবে, সফটওয়্যারের যে স্ট্রাকচারটা এফিশিয়েন্ট এবং মেনটেনেবিলিটি, এই তিনটে জিনিসই কিন্তু মাথায় থাকবে। যদি ভালো ডিজাইন করি তাহলে আমরা হাই কোয়ালিটি একটা সফটওয়্যার কিন্তু আমরা পাবো, এবং যারা ডেভেলপার তারা কিন্তু ইজিলি ওটাকে মডিফাই করতে পারবে বা বুঝতে পারবে ইন ফিউচারে যদি কোনো রকম চেঞ্জেস করতে হয়। তো এইগুলো হচ্ছে ডিজাইন স্ট্যান্ডার্ডে মাথায় রাখতে হবে। কি কি ডিজাইন স্ট্যান্ডার্ড মাথায় রাখতে হবে সেটা তলার পয়েন্টে রয়েছে। কি ডিজাইন স্ট্যান্ডার্ড মানে কি কি জিনিস, কি বলতে গেলে কি কি জিনিসকে মাথায় রাখা দরকার যখন আমরা ডিজাইনিং করছি, যদি এটাকে কমপ্লেন মানে বাধ্যতামূলক ভাবে যদি করি, তাহলে কিন্তু আমাদের সফটওয়্যার কিন্তু ভালোর দিকেই আরো ভালোর দিকে যাবে। প্রথমে বলছে আর্কিটেকচারাল কনসিস্টেন্সি। অবভিয়াসলি এটা ইম্পর্টেন্ট কথা, যে আর্কিটেকচার সফটওয়্যার মানেই হচ্ছে যে আমরা জানি যে আমাদের 3 রকম ডিজাইন তো অলরেডি আমরা দেখেছি, যেটা হচ্ছে আমাদের ইন্টারফেস ডিজাইন বলেছি আমরা, আর্কিটেকচারাল ডিজাইন এবং লো লেভেল ডিজাইন। তো আমরা যখনই একটা আর্কিটেকচারের কথা বলি, মানে সফটওয়্যার কিভাবে আমাদের, যেটাকে মিডিল লেভেল ডিজাইনও বলতে পারো, যেটাকে আমরা আর্কিটেকচারাল ডিজাইন বলি, তো সেখানে যদি প্রত্যেকটা ফেজে যদি আর্কিটেকচার যদি স্টেবল না হয়, তাহলে কিন্তু কোনোভাবেই ডিজাইন কিন্তু ভালো না। স্টেবল মানে প্রত্যেকটা আমার যতগুলো মডিউল সবগুলোর যে ইন্টারনাল আর্কিটেকচার বলতে পারো বা সফটওয়্যারের ওভারঅল আর্কিটেকচার, যেটা আমাদের ইজিলি সেম হওয়া উচিত। দ্য সফটওয়্যার স্ট্রাকচার শুড ফলো established patterns and principle, ensure stability across the application, making it easier to scale। মানে প্রথম পয়েন্টেই কথাটা বলেছে যে আমাদের যে সফটওয়্যারের স্ট্রাকচারটা সেটা কিন্তু এস্টাবলিশ হওয়া উচিত। যে কোনো রকম প্যাটার্ন এবং প্রিন্সিপাল যাই বলো না কেন, কোনো একটা
ক্ষেত্রে কিন্তু এটাকে সব জায়গায় কিন্তু কনসিস্টেন্ট বা একই ধরনের হওয়া উচিত। যদি ধরন পাল্টে যায় তাহলে প্রবলেম হয়ে যাবে, মানে একটা পার্ট আমরা একটা আর্কিটেকচার মেনটেন করে করছি, আরেকটা পার্ট আরেকটা আর্কিটেকচার, এরকম করলে হবে না। ইট শুড বি সেম অ্যান্ড এস্টাবলিশ ইন অল দ্য ওয়েজ, এটা মাথায় রাখতে হবে। তাতে কি হবে, আমরা যদি এই জিনিসটা মাথায় রাখি তাহলে কিন্তু আমাদের পরবর্তীকালে ইজিয়ার টু স্কেল কথাটা বলা রয়েছে বোল্ড করে। স্কেল কথাটার মানে হচ্ছে পরবর্তীকালে আমি অ্যাড অন করতে পারি। যদি আর্কিটেকচারটা যদি সব জায়গায় সমান রাখি, সিমিলার রাখি, পরবর্তীকালে নতুন কোনো অ্যাপ্লিকেশন থাকলে, কোনো যদি আমাদের এক্সট্রা যদি অ্যাড অন করা থাকে সফটওয়্যার, সেটা কিন্তু করতে পারবো। যেরকম তোমরা নর্মালি জানো হয়তো, যখন সুইগি যখন বেরিয়েছিল তখন সুইগি কিন্তু সিম্পলি যদি ফুড ডেলিভারি করতো। এখন সুইগি অ্যাপ্লিকেশন খুলে তোমরা কত কিছু দেখতে পাচ্ছ, ওয়াইন ডেলিভারি করছে, তারপর তোমাদের ইনস্টামার্ট চলে এসছে যেখানে তোমরা গ্রোসারি জিনিস অর্ডার করতে পারো, প্লাস এখন সুইগি ডাইন আউট চলে এসছে। তাহলে দেখো একটা অ্যাপ্লিকেশন যত দিন যাচ্ছে, যত সফটওয়্যারটা যত দিন যাচ্ছে, নতুন নতুন যে পার্ট কিন্তু অ্যাড করছে। অ্যাড করা মানে এটাকে স্কেল করা, মানে আর একটু বাড়াচ্ছে, এই হচ্ছে ব্যাপার। যদি আর্কিটেকচার কনসেপ্টটা যদি সব জায়গায় সিমিলার না থাকে তাহলে তোমরা কিন্তু এটাকে পরবর্তীকালে স্কেল করতে পারবে না। এটা কিন্তু ইম্পর্টেন্ট, মানে এটাকে বাধ্যতামূলক থাকা দরকারি। যখন তোমরা যখন সফটওয়্যার বানাবে এই পয়েন্টটা তোমাদের মাথায় থাকতেই হবে। কম্পোনেন্ট মডিউলারিটি, ডিভাইড দ্য সফটওয়্যার ইনটু ইন্ডিপেন্ডেন্ট রিইউজেবল মডিউল। অবভিয়াসলি আমরা জানি, সেটা আমরা অলরেডি কোয়েশন কাপলিং এ পড়েছি, মডিউলারিটি অলরেডি আমরা ডিজাইন ফেজে পড়ে এসেছি, যেখানে আমাদের কি, যে আমাদের সফটওয়্যারটাকে ছোট ছোট ইন্ডিভিজুয়াল মডিউলসে ডিভাইড করো, যেগুলো আমরা পরবর্তীকালে রিইউজও করতে পারবো। হেল্প উইথ কোড রিউজেবিলিটি অ্যান্ড সিম্পলিফাই ডিবাগিং। তাহলে এখান থেকে পয়েন্ট কি চলে আসছে, যে আমরা কোডটাকে পরবর্তীকালে রিউজ করতে পারি। যদি আমরা মডিউলসে ডিভাইড করলে কি হবে, একটা মডিউল পরবর্তীকালে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট ডিফারেন্ট মডিউলকে হেল্প করছে। আমরা মোটামুটি এটা কাপলিং এবং পজিশনের আইডিয়াটা দেখেছি। তো সেই সূত্রে আমরা পরবর্তীকালে যে ডিবাগিং কনসেপ্টটা, মানে কিভাবে কি কাজ হচ্ছে, সেটা কিন্তু পরবর্তীকালে আমরা কিন্তু ইজিলি ওটাকে করতে পারবো বা হেল্পও হবে। ইন্টারফেস ডিজাইন, ইন্টারফেস বিটুইন দ্য কম্পোনেন্ট শুড বি ক্লিয়ার, কনসিস্টেন্ট অ্যান্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড। মানে সিম্পল কথায় যে আমাদের ইন্টারফেসটা, আমরা ইন্টারফেস ডিজাইনও অলরেডি দেখেছি। তো সেখান থেকে যে আমরা দুটো কম্পোনেন্ট বা দুটো মডিউলস এর মধ্যে যে ইন্টারফেস দিয়ে তারা দেয়া কানেক্টেড, কোনোভাবে যদি এরকম গল্প থাকে, বা কিভাবে দুটো মডিউল নিজেদের মধ্যে কানেক্টেড রয়েছে, বা কিভাবে ইন্টারফেস গুলো কানেক্টেড রয়েছে, তাদের মধ্যে কিন্তু একটা ক্লিয়ার এবং কনসিস্টেন্ট ভিউ কিন্তু থাকা দরকার, যেটা আমরা ইজিলি দেখে কিন্তু আমরা সেখানে বুঝতে পারি। রিডিউস ইন্টিগ্রেশন ইস্যু when different modules interact, খুব ইম্পর্টেন্ট কথা। কারণ কি আমরা জানি যে আমরা যখন একটা সফটওয়্যার, বড় সফটওয়্যার বানাই, আমরা কিন্তু এটাকে মাল্টিপল ছোট সফটওয়্যারে বা মডিউলসে কিন্তু ডিভাইড করি। এই মডিউলগুলোকে একটা সময়ের পর কি করতে হয়, এটাকে জুড়তে হয়, মানে এই দুটো মডিউলকে জুড়ে একটা মডিউল হবে, এটাই গল্প। এই জোড়াটাকে বলা হয় ইন্টিগ্রেশন বলা হয়, সফটওয়্যারের ফিল্ডে এটাকে বলা হয়, বা ম্যাথামেটিক্সেও তোমরা জানো একই গল্প, ইন্টিগ্রেশন মানে, বাট এটাকে জোড়া হয়। তো জোড়ার সময় দেখতে হবে যে দুটো মডিউলের মধ্যে কিভাবে তারা কমিউনিকেট করছিল বা ইন্টারাকশন হচ্ছে, সেটা যাতে এরকম ভাবে যদি ভালোভাবে তোমরা ইন্টারফেস ডিজাইন করো, তাহলে কিন্তু এই ইন্টারাকশনের মধ্যে কোনো রকম প্রবলেমস কিন্তু হবে না। ইস্যুসগুলো যেটা আসে সেটা কিন্তু পরবর্তীকালে আসবে না, এটাই বলছে। যদি ইন্টারফেস ডিজাইনিং গুলো তোমরা যদি খুব ভালো করে করো, তাতে কি হবে, আমাদের নিজের যখন তোমরা ইন্টিগ্রেট করবে দুটো মডিউলকে, তো তাদের মধ্যে এই যে ব্যাপারটা, যে ইন্টিগ্রেশন ইস্যুটা যেটা রয়েছে, ইন্টারাকশন ইস্যুটা, এটা কিন্তু পরবর্তীকালে কমে যাবে বা হবে না বলতে পারো। লাস্ট হচ্ছে স্কেলেবিলিটি অ্যান্ড পারফরমেন্স। তো অবভিয়াসলি স্কেলেবিলিটির কথা তো আমরা আর্কিটেকচারাল কনসিস্টেন্সিতেই বলেছি, তাও এখানে রয়েছে যে সফটওয়্যার শুড বি হ্যান্ডেল ফিউচার গ্রোথ অ্যান্ড চেঞ্জেস উইদাউট স্লোয়িং ডাউন। সিম্পল কথা, যে আমি এটা সফটওয়্যার বানালাম, বাট পরবর্তীকালে চাইলে এর সঙ্গে কিন্তু আরো কিছু অ্যাড অন ফেসিলিটিস আমি নিয়ে আসতে পারি, বাট কিছু চেঞ্জও করতে পারি। কিন্তু মেন কথা হচ্ছে যাতে কোনোভাবে এটাকে স্লো না হয়ে যায়, বা কোনোভাবে এটা হবে না এরকম গল্প রাখলে কিন্তু হবে না। মানে সফটওয়্যার বানিয়ে দিয়েছে ওইটুকুই চলবে এরকম না। সব জায়গাকার প্রত্যেকটি সফটওয়্যার একটা মেন কারণে এসেছিল, এখন কিন্তু তারা অনেক ব্রাঞ্চ আউট হয়ে গেছে, মানে অন্য অন্য ফিল্ডে তারা কিন্তু অনেক এগিয়ে গেছে, বা আরো নিচে নতুন নতুন ফিচার্স তাদের মধ্যে অ্যাড করেছে। এরকম যাতে হওয়া উচিত, ওরকম হওয়া যায়, যাতে তোমাদের এই জিনিসটা যদি না হয় তাহলে কিন্তু প্রবলেম। তাহলে সেই সূত্রে গেলে যখনই ডিজাইন করবে এটাকে মাথায় রাখতে হবে। তো এটার মেন পয়েন্ট লিঙ্ক কিন্তু আর্কিটেকচারাল কনসিস্টেন্সিতেই রয়েছে। তুমি যে আর্কিটেকচারটা যদি কনসিস্টেন্ট থ্রু আউট দ্য সফটওয়্যারের মধ্যে থাকে, তাহলেই কিন্তু তোমরা পরবর্তীকালে গ্রোথটা, সফটওয়্যারের ফিউচার গ্রোথ বলতে পারো, বা চেঞ্জেস গুলো তোমরা ইজিলি তোমরা অ্যাডাপটিভ করতে পারবে। এই হচ্ছে বেসিক আইডিয়া। এনশিওর স্মুথ পারফরমেন্স ইভেন উইথ দ্য ইনক্রিজ অফ ডেটা অর ইউজার। এটা খুব ইম্পর্টেন্ট কথা। দিন বাড়লে কি হবে, সফটওয়্যার ইউজার বেড়ে যাবে। তো যখন তোমার ইউজার বেড়ে যায়, তখন কিন্তু এরকম হলে হবে না যে আমার সফটওয়্যারের পারফরমেন্স ডিগ্রেশন হচ্ছে। যেরকম আমরা নর্মালি তোমরা দেখেছো হয়তো, আমরা যখন পরীক্ষার কোনো রেজাল্ট বেরায়, কোনো গভর্নমেন্ট ওয়েবসাইট যেগুলো রয়েছে, দেখবে ওয়েবসাইট খুলছে না। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, বা ক্লাস 11-12 রেজাল্ট, মানে সিবিএসসি আইসিএসসি বোর্ডের বা কলেজের রেজাল্ট দেখলে দেখবে অনেক সময় যেগুলো গভর্নমেন্ট ওয়েবসাইট, স্ট্যান্ডার্ডাইজ ওয়েবসাইট দেখবে, সেখানে কিন্তু ওয়েবসাইট খুলছে না।
কেন? আমাদের যেহেতু যখন ইউজারের হিট বেড়ে গেছে, তো লোডস কিন্তু কোনোভাবে ওরা ব্যালেন্সিং করতে পারেনি, তাই জন্য আমাদের সাইট ক্র্যাশ করে যাচ্ছে। এরকম ধরনের জিনিস তোমরা দেখেছো। এরকম হলে কিন্তু হবে না। আর অনেক সময় এরকম ঘটনা হয়েছে যে বিগ বিলিয়ন ডে সেলে ফ্লিপকার্ট অনেক সময় প্রবলেম হয়ে গেছে। যেরকম প্রথম যখন বিগ বিলিয়ন ডে আসে তখন কিন্তু এরকম ঘটনা হয়েছিল। তারপর থেকে ফ্লিপকার্ট সেটা দেখে কিন্তু নিজের অ্যাপ্লিকেশনের উপর অনেক ভালো কাজ করে এখন কিন্তু এটাকে সিমিলার এই জায়গায় রেখে গেছে, যেখানে কিন্তু হিউজ যদি পারফরমেন্স বা ইউজার ডেটা যদি একসাথে যদি অ্যাকুমুলেট হয় তাহলেও কিন্তু কোনো রকম পারফরমেন্স ফেলিওর হবে না। তো এটা ইম্পর্টেন্ট জিনিস। তাহলে এগুলো সবই কিন্তু আমাদের ডিজাইন স্ট্যান্ডার্ডের উপর ডিপেন্ড করছে যে কিরকম ধরনের আমি ডিজাইন রাখবো, তাতে কি আমরা সফটওয়্যার আমাদের আরো ভালোর দিকে যাবে, খারাপের দিকে। মানে মোটামুটি এই কি পয়েন্টস গুলো এখান থেকে কভার করলাম, যে এই কি পয়েন্টস গুলো মোটামুটি বাধ্যতামূলক ভাবে আমাদের কিন্তু মানা উচিত, তাহলেই কি একটা ভালো কিন্তু একটা ডিজাইন কিন্তু হবে। নেক্সট যে পয়েন্টে চলে আসলাম, কোডিং স্ট্যান্ডার্ড। মোটামুটি আমরা ডিজাইন স্ট্যান্ডার্ড পড়ে নিয়েছি, কি কি আমাদের কমপ্লায়েন্স থাকা দরকার ডিজাইন স্ট্যান্ডার্ডে, মানে কি কি বাধ্যতামূলক থাকা দরকার। এবার আমরা কোডিং স্ট্যান্ডার্ডে চলে আসলাম। যে কোডিং স্ট্যান্ডার্ড কি বলছে, যে কোডিং স্ট্যান্ডার্ড আর আ সেট অফ রুলস দ্যাট মেক কোড ক্লিন, রিডেবল এন্ড মেইনটেনেবল। একদম ফার্স্ট পয়েন্টেই তোমরা দেখতে পাচ্ছ যে এই কোডিং স্ট্যান্ডার্ডাইজ কথাটার মানে হচ্ছে কিছু নিয়ম আমরা মেনটেন করবো, যেরকম কোডটাতে ক্লিন থাকে, মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন, এবং আমরা পড়ে ইজিলি বুঝতে পারি এবং মেনটেন করতে পারি। কি কি জিনিস রাখতে হবে সেটা তলায় তো লেখাই দেখতে পাচ্ছ তোমরা। দিস রুলস হেল্প ডেভেলপার টু রাইট বেটার সফটওয়্যার অ্যান্ড কোলাবোরেট এফিসিয়েন্টলি। মানে এই রুলস গুলো যদি আমরা মেনটেন, যেটা তলায় লেখা রয়েছে রুলস গুলো দেখতে পাচ্ছ, এই রুলস গুলো যদি মেনটেন করা হয় তাহলে কিন্তু একটা বেটার এবং একটা ভালো সফটওয়্যার কিন্তু আমরা পরবর্তীকালে দেখতে পাবো। তো কি 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 আমাদের বলতে পারো কি কোডিং স্ট্যান্ডার্ড কি কি রয়েছে, মানে কি কি ইম্পর্টেন্ট কোডিং স্ট্যান্ডার্ড আমাদের মেনটেন, মানে আমাদের মাথায় রাখা দরকার কোডিং করার সময়। এক হচ্ছে নেমিং কনভেনশন, খুব ইম্পর্টেন্ট কথা। অর্ধেক জায়গায় তোমরা কিন্তু এই জিনিসটা ভুল করে ফেলো, এখনো তোমরা করছো যারা কোডিং করছো। যখন তোমরা কোনো ভেরিয়েবল বা ফাংশন তোমরা বানাও কোডিং করার সময়, তোমরা যা ইচ্ছা নাম দিয়ে দাও। ভেরিয়েবলের নাম তোমরা দিয়ে দিচ্ছ এ বি সি ডি এরকম দিয়ে দাও, অনেক সময় ফাংশন বানালে ফান দিয়ে দাও, এরকম যা ইচ্ছা দিচ্ছ। এরকম করো না, এটা কিন্তু একটা ভালো জিনিস না। এটা প্রথমেই যারা বেসিক লেভেল কোডিং করছো ফার্স্ট ইয়ার, তখনই কিন্তু টিচাররা শেখায় যে অ্যাপ্রোপ্রিয়েট ভেরিয়েবলের নাম দাও। ভেরিয়েবল নাম দেওয়ার অনেক রকম ওয়ে আছে। একটাকে বলা হয় ক্যামেল কেসিং কনসেপ্ট, একটাকে বলা হয় স্নেক কেসিং কনসেপ্ট। ক্যামেল কেসিং কথা মানে অনেক সময় তোমরা যাওয়ায় দেখেছো যে আমাদের ধরে নাও দুটো যদি নাম থাকে, দুটো ওয়ার্ড থাকে, সেই ওয়ার্ডটা ধরো সিম্পল ইন্টারেস্ট, আমি যদি কথাটা বলি, তো সিম্পল কথাটা ছোট হাতের লিখবো আর ইন্টারেস্টের আই বড় হাতের দেবো। তো এইভাবে আমাদের লেখাটাকে বলা হয়। দুটো যখন নামকে জুড়তে হয়, স্পেস তো দিতে দেওয়া যায় না, জানো, কোনো ভেরিয়েবল, কোনো ক্লাসের নাম, কোনো আমাদের ফাংশনের নামের মাঝখানে স্পেস দেওয়া যায় না। তো এইভাবে যখন আমরা লিখি তখন ক্যামেল কেসিং বলা হয়, যে সেকেন্ড ওয়ার্ডের লেটারটা ক্যাপিটাল হবে, এটা ক্যামেল কেসিং। আর যদি আমরা স্নেক কেসিং কনসেপ্টের কথা বলি, যেখানে কিন্তু আমরা দুটোর মাঝখানে আমরা আন্ডারস্কোর দিয়ে দিই, মানে দুটো সিম্পল ইন্টারেস্ট লিখলাম, মাঝখানে আন্ডারস্কোর দিয়ে দেওয়া, মানে এটাকে বলা হয় স্নেক কেসিং কনসেপ্ট। তো এরকম ধরনের আমাদের নেমিং কনভেনশন, মানে আমরা যখন ভেরিয়েবলের নাম দেবো যেটা আমাদের অ্যাকচুয়াল লজিককে ইন্ডিকেট করছে, বা ফাংশনের নাম দিলাম তার নামটা কিন্তু আমাদের অ্যাকচুয়াল লজিকটাকে ইন্ডিকেট করছে, এরকম ভাবে ওটাকে বলা হয় মিনিংফুল নেম। দেখো ডেফিনেশনও তাই বলেছে, ইউজ কনসিস্টেন্ট এবং মিনিংফুল নেম ফর ভেরিয়েবল, ফাংশন এন্ড ক্লাসেস। একদম সিম্পল কথাই বলেছে। এক্সাম্পল মানে ইউজ ক্যালকুলেট টোটাল প্রাইস ইনস্টেড অফ সিটিপি। অনেক সময় এরকম ক্ষেত্রে আমরা দিয়ে এসছি, না দিয়েছি এরকম ব্যাপার না। তোমরা অনেক কোডিং করেছো, এখন থেকে বুঝতে পারছো যে আমরা এরকম ভুল হয়তো করে এসেছি। এগুলো বেস্ট প্র্যাকটিসেস না। এই সময় থেকেই তোমরা যদি প্র্যাকটিসটাকে না রাখো, পরবর্তীকালে যখন তোমরা কোনো কোম্পানিতে গিয়ে কোডিং করবে, তোমরা এই জিনিসটাই করে আসবে। ভেরিয়েবলের নাম তোমরা নিজের মতন দিয়ে দিলে, এমন কিছু দিও না যেটা পরবর্তীকালে একটা মানুষ বুঝতে না পারে। প্রত্যেকটা কারণ, যেই ভেরিয়েবল যে কারণে ব্যবহার করছো, সেই ভেরিয়েবলের নামটা অ্যাপ্রোপ্রিয়েট দেওয়ার চেষ্টা করো, যে তোমার লজিককে বোঝাচ্ছে। যেরকম আমি যদি ভেবে নাও, আমি যদি সিম্পল ইন্টারেস্টের কোনো ভেরিয়েবল বা ইন্টারেস্ট ভেরিয়েবল আই দিয়ে দিলাম, ভালো লাগবে দেখতে না? নিশ্চয়ই আমি যদি সিম্পল ইন্টারেস্ট কথাটা পুরো লিখি, এটা খুব ভালো, তাই কিন্তু লেখে আলটিমেটলি এটাই লেখা হয় কিন্তু আমাদের এটা ইন্ডাস্ট্রিতে। বা তোমরা এসওআইও দিতে পারো, যাতে মোটামুটি অ্যাটলিস্ট তোমার লজিকটাকে কনভে করছে যে এই ভেরিয়েবলের কি কাজ। এই হচ্ছে বেসিক আইডিয়া। নেক্সট হচ্ছে ফরম্যাটিং, খুব ইম্পর্টেন্ট কথা, যেটা আমি আগেও বলেছিলাম, কোডিং এর আগের লেকচারেও বলেছিলাম। ফলো প্রপার ইন্ডেন্টেশন, স্পেসিং অ্যান্ড লেআউট টু ইমপ্রুভ কোড রিডেবিলিটি। এটা সুন্দরভাবে যদি কোড না লেখো, যেটাকে বলে যে হাইরার্কিক্যাল স্ট্রাকচার, এইভাবে, তাহলে কিন্তু তোমরা খুব ভালো করে কিন্তু পড়ে বোঝা যাবে না কোডটাকে। স্পেস ইউজ করো, লেআউট, ইন্ডেন্টেশন সবকিছু তোমরা ব্যবহার করো, তাতে কি হবে, কোডটাকে পরবর্তীকালে যে পড়বে সে সুন্দর করে পড়ে বুঝতে পারবে কোন ব্র্যাকেট কোথায় শুরু হয়েছে এবং কোন ব্র্যাকেট কোথায় গিয়ে শেষ হয়েছে। এক্সাম্পল হচ্ছে ইউজ প্রপার ট্যাবস ইউজ করো, কিপ কোড ইন ওয়েল স্ট্রাকচার। স্ট্রাকচার মানে এইটাকে বলা, এই হাইরার্কিক্যাল স্ট্রাকচারটা মেনটেন করতে হবে। ভি শেপ স্ট্রাকচারে করো কোডিং, দেখতে তোমাদের খুব সুন্দর হবে।
এই হচ্ছে বলছে। নেক্সট হচ্ছে কমেন্ট অ্যান্ড ডকুমেন্টেশন, খুব ইম্পর্টেন্ট কথা, কমেন্ট লাইন ইউজ করো। অর্ধেক জায়গায় তোমরা কিন্তু ইউজ করো না, এটা অ্যাজ ইউজুয়াল ব্যাপার। এখনকার লেভেলে যারা ভিডিওটা দেখছো, তোমরা কোডিং করছো, তোমরা কমেন্ট লাইন খুব কম ব্যবহার করো। তো কমেন্ট লাইন কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, কেন কি কমেন্ট না হলে তুমি বুঝতে পারবে না তোমার লজিকটা কি ডিপিট করছে, বা পরবর্তীকালে যারা আসবে তোমার কোডটা পড়লে, হয়তো তুমি কোডটা করেছো এখন, বাট তুমি একবার কাজ ছেড়ে দিয়েছো, যে নেক্সট টাইম যে লোকটা আসবে কোডটা, সে কোডটা দেখবে, সে কোডটাকে মডিফাই করতে দেয়, কিন্তু কমেন্টের সাহায্যে সে কিন্তু দেখে বুঝতে পারবে যে এটাকে কি অ্যাকচুয়াল করা হয়েছে, বা ডকুমেন্টেশন দেখে বুঝতে পারবে যে কি অ্যাকচুয়াল তুমি করেছো, কোন ভেরিয়েবল কোন কাজে লেগেছে, কিভাবে তার লজিক তুমি ইমপ্লিমেন্ট করেছো, এগুলো সবকিছুই কিন্তু কমেন্ট এবং ডকুমেন্টেশনে থাকা দরকার। বলেছে রাইট ক্লিয়ার অ্যান্ড কনসাইজ কমেন্ট টু এক্সপ্লেন দ্য কমপ্লেক্স লজিক। অবভিয়াসলি কোডের যেসব লজিকগুলোকে যদি আমরা ক্লিয়ারলি কমেন্ট না করি, তাহলে কিন্তু একটা পরবর্তীকালে নিজে তো বুঝতে পারবো, আমাদের যখন আমরা ইনিশিয়াল মোমেন্টে কোডিং করছি, কিন্তু আমি যদি 1 মাস পরেই কোডটা দেখি, আমি নিজেই ভুলে যাবো যে আমি ওখানে কোডে কি করেছি। এই জন্য কমেন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা। ইনক্লুড ডকুমেন্টেশন ফর ইজি আন্ডারস্ট্যান্ডিং বাই আদার ডেভেলপার। অবভিয়াসলি অনেক মানুষেরাই কোড দেখে বুঝতে পারে না সে কি কোড করে, তার কি লজিক ছিল। তো এবার যদি ডকুমেন্টেশন করো, মানে তার অ্যালগরিদম বা কিভাবে করেছো, কি কাজ কিভাবে হয়েছে, তার যদি ডকুমেন্টস থাকে, তাহলে কিন্তু অন্য ডেভেলপাররা দেখে কিন্তু ওটা ইজিলি কিন্তু বুঝতে পারবে। এরার হ্যান্ডেলিং, প্রথমত তো কোডে এরার হওয়াই যাবে উচিত না, বাট এমন কিছু এরার হয় যেগুলোকে বলা রান টাইম এরার। যেটা কখনোই কিন্তু একটা ডেভেলপার বা কোডার কিন্তু কখনো এটাকে ঠিক করতে পারে না। তো এরকম এরার হ্যান্ডেল, এরকম ক্ষেত্রে যখন রান টাইম এরার চলে আসে, তখন কিভাবে সেটাকে হ্যান্ডেল করবে, তার জন্য একটা প্রপার কিন্তু একটা টেকনিক হওয়া খুব দরকার। যেরকম ইমপ্লিমেন্টিং প্রপার এরার হ্যান্ডেলিং টু অ্যাভয়েড ক্র্যাশেস, মানে রান টাইম এরারের কথা বলেছে। যে রান টাইম এরার যখন দেখো, সিম্পলি আমরা যদি ইনপুট, যেখানে মোবাইল নাম্বার তোমাকে ইনপুট দেওয়ার কথা বলেছে, তুমি যদি সেখানে নিজের নাম লিখে দাও, তাহলে কি হতে পারে। কখনো ভেবে দেখ, কোনো অ্যাপ্লিকেশন যখন খুলে, এখন তো অনেক আমাদের হাইফাই সিনারিও চলে এসেছে, যে আমার মোবাইল নাম্বার দেওয়ার সময় শুধু নাম্বার কিটাই আসে আমাদের মোবাইলে, বা অনেক সময় যদি আমরা ওয়েবসাইটে করি, তখন কিন্তু আমরা সবকিছু দিতে পারি, আমরা এবিসিডিও দিতে পারি, বা যে কোনো ক্যারেক্টার দিতে পারি। তো সেটা হওয়া উচিত না। তার জন্য কি দেখা উচিত, সেই সূত্রে দেখো আমরা নর্মালি ওয়েবসাইটের জন্য জাভাস্ক্রিপ্ট ইউজ করি ওটাকে কন্ট্রোল করার জন্য। দেখো এক্সাম্পল দিই, এক্সাম্পল ইউজ ট্রাই ক্যাচ ব্লক ইন জাভাস্ক্রিপ্ট অর এক্সেপশন হ্যান্ডলিং ইন পাইথন। এই গল্পগুলো যেগুলো রয়েছে, আমরা ফ্রন্ট এন্ডে হলে আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করি এগুলোকে বন্ধ করার জন্য, যে প্রপার এরার হ্যান্ডলিং মেকানিজম করার জন্য, বা আমরা ব্যাক এন্ডে হলে আমরা এক্সেপশন হ্যান্ডলিং ইউজ করছে, পাইথনের হোক, জাভার হোক, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সবারই আছে এক্সেপশন হ্যান্ডলিং। তো সেগুলোকে ব্যবহার করলে তোমরা কিন্তু একটা প্রপার করা উচিত, তাহলে একটা প্রপার ভালো কোড কিন্তু হওয়া যাবে। তো এখান থেকে আমরা কিছু আইডিয়া পেলাম, যেখানে আমরা কোডিং কি স্ট্যান্ডার্ড মেনটেন করে কিন্তু একটা কোড কিন্তু করা উচিত। 5 নম্বরে এই প্রশ্নটা দিতে পারে ইউনিভার্সিটিতে, তোমরা এলে এটাকে আমরা হুবহু লিখে দিতে পারো। নেক্সট পয়েন্টে চলে আসছে এনশিওরিং কমপ্লায়েন্স উইথ কোডিং স্ট্যান্ডার্ড। মানে কিছু জায়গা তো ইম্পর্টেন্স আমাদের রেখে আমাদের এগাতে হচ্ছে, যে কোডিং স্ট্যান্ডার্ডে কিছু জায়গায় বাধ্যতামূলক জায়গা থাকতেই হবে। সেটা হচ্ছে ফার্স্ট কি বলছে, টু মেনটেন হাই কোয়ালিটি কোড সফটওয়্যার টিম মাস্ট এনফোর্স কমপ্লায়েন্স উইথ ডিজাইন অ্যান্ড কোডিং স্ট্যান্ডার্ড। যদি হাই কোয়ালিটি কোড করতে হয়, তাহলে কিছু বাধ্যতামূলক জায়গা কিন্তু কোডিং এবং স্ট্যান্ডার্ডে কিন্তু থাকা দরকার। সেখানে কিছু মেথডস এখানে রাখা রয়েছে। এক হচ্ছে তোমার কোড রিভিউ ক্ষেত্রে রেগুলার পিয়ার রিভিউ এনশিওর দ্যাট কোড ফলো দ্য বেস্ট প্র্যাকটিস। পিয়ার রিভিউ কথাটার মানে কি, তোমার যারা কাজ করছে, তোমার সহকর্মী, বাংলা ভাষায় মানে হচ্ছে সহকর্মী যারা রয়েছে, তাদের সঙ্গে দেখাও নিজের কোডটা, যে কোডটা করছো তাতে কি হবে, তার নিজের মধ্যে দেখলে কি হবে, সে যার ভুল ভ্রান্তি বা তাদের আরো যেটা ভালো করা যদি যায়, সেগুলো কিন্তু করার কিন্তু জায়গা চলে আসবে। এটা কিন্তু করা ভালো, এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট প্র্যাকটিস বলতে পারে। এগুলো মাথায় রাখা উচিত আমাদের। হেল্প আইডেন্টিফাই ইস্যু বিফোর দে বিকাম বিগ প্রবলেম। মানে ছোট ছোট ইস্যুগুলোকেই প্রথম দিক থেকে কিন্তু আমাদের খুঁজে বার করা দরকার। পরবর্তীকালে এটা যখন বড় হয়ে যাবে, তখন কিন্তু কোনো লাভ হবে না। এইগুলো হচ্ছে ইনিশিয়াল ফেজের কাজ থাকে। নিজে যখন কোডিং করো, নিজের যে তোমার সহকর্মী যারা রয়েছে ইন্ডাস্ট্রিতে তোমার সাথে কাজ করতে, তাদেরকে দেখাও যে ভাই কোডটা এইভাবে করেছি। তা তখন নিজেদের মধ্যে একটা কথা হবে, ভাই এটা এইভাবে না করে এইভাবে করলে আরো ভালো হতো। এরকম ধরনের একটা প্র্যাকটিস থাকা দরকার। বা ছোট ছোট যে ভুলগুলো আমরা মোটামুটি কোড থেকে দেখতে পাই, সেই ভুলগুলোকে যদি আমরা আগের থেকে যদি কেয়ার না করি, পরবর্তীকালে কিন্তু এটা বড় সমস্যায় কিন্তু পরিণত হয়ে যাবে। অটোমেটেড টুলস এর মধ্যে যেটা রয়েছে লিন্টার অ্যান্ড স্ট্যাটিক কোড অ্যানালাইসিস টুল ইফেক্ট ডেভিয়েশন। মানে এই কথাটার মানে কি, সিম্পল যদি বলি, যে তোমরা ধরো একটা কোড লিখেছো, ধরো গ্রাফে আমি যদি বলি, কোডটা তোমার ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ধরে নয় এইটা, বাট তোমার কোডের স্ট্যান্ডার্ড হচ্ছে এইটা। মানে এই যে দেখতে পাচ্ছ, এই যে ডিভিয়েশনটা, কিছু আমাদের টুলস আছে, সেই টুলসের রেসপেক্টে মাপা যায় যে একটা স্ট্যান্ডার্ড কি আছে আর তোমার কি স্ট্যান্ডার্ড রয়েছে। এটা হচ্ছে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, ধরো আইএস লিখলাম, এটা হচ্ছে মাই স্ট্যান্ডার্ড, মানে আমার স্ট্যান্ডার্ড অফ কোড। না, আমি যে কোডটা যে লজিকে বা যে ভাবে করেছি, তাহলে সেই স্ট্যান্ডার্ডটা তোমার এরকম পড়ছে। মানে গ্রাফে ওটা দেখিয়ে দেয় এই টুলসগুলোর সাহায্যে। টুলসের নামও তলায় লেখা রয়েছে। এক্সাম্পল হচ্ছে ইএস লিঙ্কড
জাভাস্ক্রিপ্টের জন্য, পাইলিন্ট পাইথনের জন্য, সোনার কিউব মাল্টি ল্যাঙ্গুয়েজ, এগুলো তোমরা দিলে সিলেক্ট করলে তোমাদের দেখিয়ে দেবে যে তোমার যে কোডিং স্ট্যান্ডার্ডটা কতটা অ্যাপ্রোপ্রিয়েট, যেটা ইন্টারন্যাশনাল বা আমাদের ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড বলতে পারো, তার থেকে কতটা তোমার সরে রয়েছে বা তার থেকে কতটা তোমার গ্যাপে রয়েছে, মানে তোমার কতটা আরো ভালো লেখা উচিত, এগুলো কিন্তু এই টুলসের সাহায্যে তোমরা মাপতে পারো। কন্টিগুয়াস ইন্টিগ্রেশন, সিআই বলা কি বলছে, ফ্রিকুয়েন্ট ইন্টিগ্রেশন এন্ড টেস্টিং অফ কোড এন্ড চেঞ্জেস। মানে গল্পটা এখান থেকে রাখছে যে যখনই আমরা ছোট ছোট মডিউল ডেভেলপ করছি, ওটাকে সঙ্গে সঙ্গে ওটাকে ইন্টিগ্রেট করে নাও, করে ওটাকে টেস্ট করো ঠিকঠাক চলছে কিনা। আমরা আলটিমেটলি কি করি, আমরা যখন একটা বড় সফটওয়্যার পাই সেটাকে আমরা মাল্টিপল ছোট ছোট মডিউলসে কিন্তু ডিভাইড করছি, আবার আমরা ইন্ডিভিজুয়াল মডিউলস গুলো কিন্তু আমরা কোডিং করে আমরা মানে আমরা ওটা কমপ্লিট করছি। তো আমাদের কি করা উচিত, যে ধরো এটা কোডিং হয়ে গেছে, এই দুটোকে একটা মার্চ করে না, মার্চ মানে হচ্ছে ইন্টিগ্রেট করে টেস্ট করা ঠিকঠাক চলছে কিনা, কোনো সমস্যা আসছে কিনা, এইগুলো করতে থাকো, ফ্রিকুয়েন্টলি করো। এরকম ভাবে না প্রথমে সব হোক তারপরে তোমরা করবে, পরে লাস্টের জন্য ফেলে না রেখে সঙ্গে সঙ্গে এগুলো করা কিন্তু শুরু করো, তাহলে কিন্তু আরো ভালো হবে। হেল্প টু ক্যাচ অ্যান্ড ফিক্স ইস্যু আর্লি ইন দ্য ডেভেলপমেন্ট ফেজ অনলি। তাহলে এরকম যদি করো, দেখো এই দুটোকে যখন আমরা করা হয়ে গেছে, এটাকে মার্চ করতে গিয়ে একটা সমস্যা পেলাম, যদি আগে আমরা সব করে নিতাম, করার পর যে সবকিছু মার্জিং করতে গিয়ে একটা সমস্যা পেতাম, তখন কিন্তু খারাপ হয়ে যেত। তো এইগুলো আমরা পরে টেস্টিং ফেজে আরো ডিটেলসে দেখবো গল্পগুলো। তো এটা হচ্ছে গল্পটা, এটাই বলতে চাইছে যে আমাদের কিন্তু আর্লি ফেজেই কিন্তু এগুলোকে যত তাড়াতাড়ি তোমরা কাজ হয়ে যাবে, তত তাড়াতাড়ি যত ইন্টিগ্রেট করবে, তত তাড়াতাড়ি কি হবে তোমরা বুঝতে পারবে যে কোথায় কোথায় এরার কিন্তু তোমরা হতে পারে, বা এটা আর্লি ফেজে কিন্তু আমরা ডিটেক্ট করে নিতে পারবো। ট্রেনিং এবং এডুকেশন কি বলছে, প্রোভাইড অনগোয়িং ট্রেনিং টু কিপ দ্য টিম আপ টু ডেট অন আ বেস্ট প্র্যাকটিস। মানে সিম্পল কথা বলতে পারো যে আমাদের টিমের যারা মেম্বার, প্রত্যেকটা সময় কিন্তু ট্রেনিং দেওয়া খুব ইম্পর্টেন্ট, যে আমাদের নতুন নতুন ভাবে টেকনোলজি কিন্তু আপডেট হচ্ছে, তো সেই টেকনোলজিগুলোকে আপ টু ডেট তাদেরও থাকা দরকার। এখন দেখতে পাচ্ছ চ্যাট জিপিটি বেরিয়ে গেছে, তো আলটিমেটলি মানুষ এখন দেখছে যে কিভাবে আমরা চ্যাট জিপিটির সাহায্যে আমাদের কাজকে আরো এফিসিয়েন্টলি ভালোভাবে করতে পারবো, কম সময় করতে পারবো। তো চ্যাট জিপিটি মানুষকে ইউজ করা শিখতে হবে, কি প্রম্পট দিলে সে কিরকম ধরনের কোড লিখে দেবে তোমাকে, তো সেগুলোকেও শেখা দরকার, সেটাকে বলা হয় প্রম্পট ইঞ্জিনিয়ারিং বলা হয়। মানুষ এগুলো পয়সা দিয়ে এখন শিখছে, তো মানুষ কেন শেখানো হচ্ছে, কোম্পানির লোকদের যেগুলো শেখানো দেওয়া উচিত, যাতে তারা এই জিনিসগুলোকে আরো ভালো করে মেনটেন করে এবং তাদের কাজে এগুলোকে লাগিয়ে আরো এফিসিয়েন্ট কাজ কিন্তু তারা করতে পারে। হেল্প ডেভেলপার রাইট বেটার এবং মোর এফিসিয়েন্ট কোড। অবভিয়াসলি এখান থেকে তোমরা ট্রেনিং দিলে কি হবে, তোমাদের যে ডেভেলপাররা তারা ভালো এবং মোস্ট এফিসিয়েন্ট কোড লেখা কিন্তু পরবর্তীকালে লিখবে, যেটা বললাম এক্ষুনি চ্যাট জিপিটির এক্সাম্পল দিলাম, যাদেরকে শেখানো হয় যে কিভাবে চ্যাট জিপিটি ব্যবহার করতে পারো, তাহলে সে কিন্তু অবভিয়াসলি সেটা শিখে থেকে কিন্তু আরো এফিসিয়েন্ট কোড কিন্তু তাদের কোম্পানিকে ডেলিভার করবে। নেক্সট পয়েন্টে রয়েছে কি কি চ্যালেঞ্জেস আমরা ফেস করি। মোটামুটি কিন্তু আমরা একটা আইডিয়া পেয়ে গেলাম যে কমপ্লায়েন্স কি কি জায়গায় থাকা দরকার, মানে কি কি বাধ্যতামূলক জায়গা হওয়া দরকার, যেটা বললো আমাদের কোডিং ফেজে কি কি জিনিস থাকা দরকার বা মেনটেন আমাদের মাথায় রেখে চলা দরকার যাতে ভালো হয়, ডিজাইন ফেজে কি কি থাকা দরকার। এবার কি কি প্রবলেম আসতে পারে, যে এই যে কমপ্লায়েন্সটা যখন আমরা যদি এখন লাগু রেখে দিই যে না আমাদের রাখতেই হবে, এই জিনিসগুলো তোমাদের মানতেই হবে, তাহলে কি কি সমস্যা তোমরা পড়তে পারো বা কি কি সমস্যা দৈনন্দিন জীবনে আসে, সেটা নিয়ে একটু কথা বলবো। অনেক সময় প্রশ্নটা 2-3 নম্বরে দিয়ে দেয়, তো সেখানে বলছে ইমপ্লিমেন্টিং ডিজাইন এবং কোডিং স্ট্যান্ডার্ড ইজ ক্রুশিয়াল বাট ইট কেম উইথ চ্যালেঞ্জেস। অবভিয়াসলি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমরা যে ডিজাইন এবং কোডিং স্ট্যান্ডার্ডটাকে কিন্তু আমাদের মেনটেন করা খুবই দরকারিতা ব্যাপার, বাট সেখান থেকে কিন্তু কিছু চ্যালেঞ্জ কিন্তু চলে আসছে। কি কি চ্যালেঞ্জ বলছে, ব্যালেন্সিং কমপ্লায়েন্স এন্ড স্পিড, মানে বড় ইম্পর্টেন্ট কথা এখানে, ইট হার্ড টু ফলো স্ট্রিক্ট রুল ওয়াইল কিপিং দ্য ডেভেলপমেন্ট ফাস্ট অ্যান্ড ফ্লেক্সিবল। দেখো আমরা যদি এটা কোনো নিয়ম যদি মেনটেন করে দেখো ধরে ধরে কাজ করা শুরু করি, সেখানে কিন্তু সময়ের কিন্তু একটা টাইম কিন্তু একটা কনস্ট্যান্ট চলে আসছে, মানে আমরা যদি সব জিনিসটা যদি ভালো করে দেখে দেখে কাজ করি তাহলে কিন্তু তাড়াতাড়ি হবে না। তো সেই জন্য আমাদের কিন্তু একটা ওখানে সময়েরও কিন্তু একটা আমাদের কিন্তু একটা লিমিটেশনস রয়েছে, যে আমাদের কিন্তু এই সময়ের মধ্যে কাজটা শেষ করতে হবে। তো সেই সূত্রে যদি আমরা এই দুটোকে মানে আমাদের কমপ্লায়েন্স মানে যেই জিনিসগুলো মানতে হবে এবং স্পিড, দুটোকে কিন্তু একসঙ্গে কিন্তু রাখা কিন্তু যাচ্ছে না, কোনো একটা জায়গায় কম্প্রোমাইজ কিন্তু কোনো একটা জিনিসকে করতেই হচ্ছে। তো ফার্স্ট চ্যালেঞ্জ দেখলাম। সেকেন্ড বলছে কিপ আপ উইথ ইভলভিং স্ট্যান্ডার্ড নিড টু চেঞ্জ উইথ নিউ টেকনোলজিস এন্ড বেস্ট প্র্যাকটিস। দেখো একটা কথা সিম্পলি ভাবো যে প্রত্যেক দিন কিন্তু আমাদের যে কোডিং ল্যাঙ্গুয়েজ গুলো প্রত্যেকটা ভার্সন চেঞ্জ, যেরকম আমি এক্সাম্পল বলি, পাইথন শুরু হয়েছিল 1 থেকে 2 আসলো, 3 আসলো, 3 এরও এখন 13 ভার্সন চলে এসছে, 3.13। তো এবার ধরে নাও যে ডেভেলপার পাইথন 2 শিখে ঢুকেছে, তারপর এখন 3 শিখতে হয়েছে, 3 এর পর 3.13 এসছে, প্রত্যেকটা ভার্সনে কোনো না কিছু নতুন নতুন জিনিস চেঞ্জ হচ্ছে। আমাদের জাভাস্ক্রিপ্ট এসলো, জাভাস্ক্রিপ্টের পর আমাদের ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট আসলো, তারপর আমাদের অ্যাঙ্গুলার আসলো, তারপরে নোট জাভাস্ক্রিপ্ট চলে আসলো, তারপরে আমাদের এক্সপ্রেস জাভাস্ক্রিপ্ট চলে আসলো। এরকম ধরনের প্রত্যেকটা সিনারিওতে নতুন নতুন জিনিস বেরাচ্ছে। এবার এইগুলোকে আপ টু ডেট থাকা একটা ইন্ডাস্ট্রিগুলো, সেটাও কিন্তু একটা খুব বড় চ্যালেঞ্জের জিনিস। মোটামুটি যারা কাজ করে তাদের বয়স 30, 35, 40 বছর বয়স, যারা ইঞ্জিনিয়াররা কাজ করছে, তারা ঘর দেখবে সামলাবে না, তারা
এরকম ধরনের প্রত্যেকটা চেঞ্জে, প্রত্যেকটা কোড যখন তাদের, প্রত্যেকটা যখন টেকনোলজি যখন আপডেট হয়, সেই আপডেটের পেছনে সে তারা দৌড়াবে। এই হচ্ছে ইম্পর্টেন্ট কথা। তো এটা একটা বড় চ্যালেঞ্জ কিন্তু এখান থেকে কিন্তু ইঞ্জিনিয়ার্সরা ফেস করে। কেন কি প্রত্যেকটা আইটি মানেই হচ্ছে প্রত্যেকটা মোমেন্টে চেঞ্জ হচ্ছে, প্রত্যেকটা মোমেন্টে আমাদের নতুন নতুন জিনিস চলে আসছে। তো সব জিনিসগুলোকে টেকনোলজিটাকে গ্র্যাব করে থাকাটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জের মধ্যে একটা চ্যালেঞ্জ। এটাই হচ্ছে নেক্সট আমাদের চ্যালেঞ্জটা দেখলাম। থার্ড হচ্ছে গেনিং টিম বাই ইন। ইট ক্যান বি টাফ টু গেট এভরিওয়ান টু ফলো দ্য রুলস অ্যান্ড ফোকাস অন কোয়ালিটি। এটা খুব ইম্পর্টেন্ট। দুটোর মধ্যে থেকে বুঝতেই পারলে যে প্রত্যেকটা লোককে, একটা টিমে যদি 10 জন থাকে, 10টা মানুষকেই সবকিছু মাথায় রেখে এবং এই যে কমপ্লায়েন্স গুলো বলা রয়েছে সেগুলোকে মেনে চলা, এটা কিন্তু খুবই ডিফিকাল্ট কথার মধ্যে একটা কথা। সবাই কিন্তু একই জিনিসকে করতে পারে না, সবাই কিন্তু একই জিনিসকে সাথে স্পেসে দৌড়াতে পারে না, সবাই আলাদা আলাদা মানুষ। 5টা আঙুল যেরকম সমান না, 5টা মানুষের গ্রিপ আপ করার ক্ষমতাও সমান না। সেটাই ইম্পর্টেন্টের মধ্যে একটা কথা, যেটা কিন্তু আমাদের প্রত্যেকটা কোয়ালিটি যখন আমরা মাথায় রাখবো, অনেক জায়গায় কিন্তু এই সেরকম সমস্যা হচ্ছে, কিন্তু সবাই কিন্তু এটাকে এই স্পিডে কিন্তু একটা টিমের মধ্যে সবাই কিন্তু এটাকে গ্রিপ আপ ওইভাবে করতে পারছে না। এখান থেকে আমরা কিছু চ্যালেঞ্জেস দেখলাম, আর মোটামুটি কি কি জিনিস রাখা দরকার একটা ভালো সফটওয়্যার তৈরি করার জন্য, কি কি কমপ্লায়েন্স গুলো দেখলাম। পরীক্ষায় এরকম ধরনের প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট আসবে। তো এখানেই আমাদের এই লেকচারটা শেষ করছি। আশা করি কনসেপ্ট তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।